20শে ফেব্রুয়ারি বিকেল 5:30। বাইরে এখনো ভালোই ঠান্ডা, তার মধ্যে লাশ কাটা ঘরের তাপমাত্রা বেশ কম। তাও বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে ফরেন্সিক স্পেশালিস্ট ডক্টর বি.কে. সামন্তর কপালে। অন্য দিনের তুলনায় আজকে চাপটা একটু কম ছিল, তাই ডক্টর সামন্ত ভেবেছিলেন চটপট কাজটা শেষ করে পোস্টমর্টেম রিপোর্টটা তৈরি করে বেরিয়ে পড়বেন তাড়াতাড়ি। একটা জরুরি পার্টি অ্যাটেন্ড না করলেই নয়, তাই সাদামাটা কেসটা দেখে মনে মনে একটু খুশি হয়েছিলেন যে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারবেন। কিন্তু আপাত দৃষ্টিতে দেখা এমন একটা সহজ হত্যার পদ্ধতি বিশ্লেষণ করতে গিয়ে যে এমন জটিলতা সৃষ্টি হবে তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। টেবিলে পড়ে আছে একটি মৃতদেহ, যার গলাটা তামার সরু তার দিয়ে কোনো আসরিক শক্তি প্রয়োগে প্রায় কেটে ফেলা হয়েছে। স্পাইনাল কর্ডের হাড় ভেঙে গেলেও সামান্য কিছু মাংসপেশির সঙ্গে দেহের সাথে জুড়ে আছে মাথাটা। এত জোরের সাথে কাজটা করা হয়েছে যে রেলে কাটা পড়ার মতোই রক্তক্ষরণ হয়েছে যৎসামান্যই। এটাই মৃত্যুর কারণ হিসেবে ধরে নিয়েছিলেন ডক্টর সামন্ত। কিন্তু পোস্টমর্টেম রিপোর্টের নিয়ম মেনে পুরো ব্যাপারটা শেষ করতে সামন্তকে একাধিক জটিলতার, যা কিনা মৃত্যুর কারণ হতে পারে, এমন বিষয়ের সম্মুখীন হতে হলো। বিশে ফেব্রুয়ারি সকাল 6:18। আজ বিধানপালের ঘুমটা ভাঙল অন্যরকম কোলাহলে। চোখ খুলে ঘড়ির দিকে তাকাতেই দেখলেন 6:18। সর্বনাশ, পুরো 18 মিনিট লেট। যদিও বিধানবাবু ঘড়িতে অ্যালার্ম দেন না আজ প্রায় 3 মাস। কারণ প্রায় 3.5 মাস আগে তার প্রতিবেশী অনুকূল বিশ্বাস মারা যাওয়ার কদিন পর থেকেই 6টার অ্যালার্ম বাজার। এমনকি কাকপক্ষী ঠিকমতো সজাগ হওয়ার আগেই অনুকূলবাবুর স্ত্রী মালতী দেবী এমন চেঁচামেচি করে বাড়ি মাথায় তোলেন যে ইচ্ছে থাকলেও ছুটির দিনেও একটু বেশি সময় ঘুমানোর কোনো উপায় নেই। সেই কারণে কষ্ট করে অ্যালার্ম লাগানোর আর প্রয়োজন বোধ করেন না বিধানবাবু। মধ্য কলকাতার কলেজ স্ট্রিট এলাকায় বেশ কয়েকটা দোতলা বাড়ি ঘেঁষাঘেঁষি করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই পটুয়া পাড়ায়। পাড়ার নাম পটুয়া পাড়া হলেও এখানে সবাই যে পটুয়া এমনটা নয়। প্রতিটা বাড়ির মধ্যে ব্যবধান এতই কম যে পাশের বাড়ির সামান্য জোরে কথা শুনতে কোনো রকম বেগ পেতে হয় না সরকারি অফিসের কেরানি বিধানপালের। তাই আজ যখন সকালবেলা মালতী দেবীর পরিবর্তে তার 3 ছেলে মেয়ে এবং বাড়ির চাকর ধীরেন্দার ভয়ার্ত চিৎকার কানে এলো, তখন ঘুম ভেঙে প্রায় লাফ দিয়ে উঠলেন বিধানবাবু এবং তার স্ত্রী মঞ্জু দেবী। উঠেই জানালার কাছে আসতেই জানতে পারলেন যে সকালে মালতী দেবী উঠতে দেরি করছেন দেখে তাকে ডাকতে এসে প্রথমে ধীরেন্দা এবং ধীরেন্দার চিৎকারে বাকিরা এসে দেখে মালতী দেবীর নিথর প্রাণহীন শরীরটা পড়ে আছে বিছানায়। লালবাজার থানার বড়বাবু মিস্টার নীলাঞ্জন বক্সি বয়সে নবীন হলেও যোগ্যতা এবং বুদ্ধির জোরে বেশ নাম কামিয়েছেন এই বছরে। কমিশনার পর্যন্ত ওনাকে সমীহ করে চলেন। রেসের ঘোড়ার মতো মজবুত নিটোল তার গঠন, আর চোখে বাজপাখির মতো দৃষ্টি তার বুদ্ধির তীক্ষ্ণতা আর ক্ষিপ্রতা দুটোই প্রকাশ করে। ঘরের বাইরে লম্বা বারান্দাতে সকলকে লাইন দিয়ে দাঁড় করিয়ে মিস্টার বক্সি মালতী দেবীর দেহটা পর্যবেক্ষণ করতে লাগলেন ভালো করে। শরীরটা যেভাবে পড়ে আছে তাতে মনে হয় না মৃত্যুর আগে খুব বেশি আত্মরক্ষার চেষ্টা তিনি করতে পেরেছেন বলে। হয়তো ঘুমের মধ্যে হামলা হওয়ায় সেই সুযোগটা তার হয়নি। বালিশ, বিছানা, চাদরে সামান্য ভাঁজটুকু কোথাও নেই। গলা থেকে বেরিয়ে আসা রক্ত বালিশটাকে ভিজিয়ে ফেলেছে, আর বালিশ বেয়ে এসে সাদা চাদরটাকে লাল করে দিয়েছে কিছুটা। মালতী দেবীর ঘরটা ছবির মতো গোছানো। একটা জিনিসেরও স্থান বদল হয়নি এতটুকু। অপরিচিত চোর চুরির উদ্দেশ্যে হাটকাহাটকি করলে জিনিসপত্রের স্থান বদল হতো। তা যখন হয়নি তখন বুঝতে অসুবিধা হয় না যে হত্যা করাটাই প্রধান উদ্দেশ্য ছিল, আর হত্যাকারীও বিশেষ পরিচিত। সদর দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং নিচের বারান্দার কোলাপসিবল গেটেও তালা লাগানো ছিল ভেতর থেকে। বাড়ির একতলায় রান্নাঘর, ঠাকুরঘর, খাবার ঘর আর পুরনো চাকর ধীরেন্দার ঘর। রাতেও ধীরেন্দা নিচের তলাতেই থাকে। তাছাড়াও নিচে রয়েছে দুটো ভাড়ার ঘর।
একটাতে থাকে সংসারের জিনিসপত্র আর বাকি একটাতে থাকে এ বাড়ির ছেলে রাতুলের ব্যবসার সামগ্রী। আর ওপর তলায় থাকেন মালতী দেবী আর তার 3 ছেলে মেয়ে। তাছাড়াও রয়েছে 2টো বাড়তি ঘর, যেগুলোকে গেস্ট রুম বলা চলে। আরেকটি আছে খুব বড় সড়ো বসবার ঘর, পুরনো সাবেকি আমলের বাড়ি। মাঝখানে খোলা উঠোন আর চারদিকে খোলা বারান্দা সহ ঘরগুলো পরপর সাজানো। শুধু মালতী দেবীর ঘর নয়, পুরো বাড়িটাতেই তার পরিপাট্যের ছাপ স্পষ্ট। ইন্সপেক্টর বক্সি ভালো করে নজর বুলিয়ে নিলেন পুরো ঘরটায়। বিছানার বাঁদিকে দেওয়াল ঘেঁষে রাখা আছে একটি সেগুন কাঠের আলমারি, আর সেই আলমারিতে তখনও ঝুলছে একটা মোটা চাবির গোছা। আলমারিটা পর্যবেক্ষণ করে বুঝলেন যে ভুল চাবি দিয়ে বা খুব তাড়াহুড়ো করে আলমারিটা খোলার চেষ্টা করা হয়েছে বেশ কয়েকবার, যার ফলে চাবির গর্তের পাশে বেশ কয়েকটা টাটকা আঁচড়ের দাগ পড়েছে। ঘরে রয়েছে একটি সেলাই মেশিন, সেটিও অতি যত্ন করে ঢেকে রাখা, যদিও তার চেহারা দেখে মনে হয় মাঝে মাঝেই সেটি ব্যবহার করা হয়। সেলাই মেশিনের উপরে রাখা একটি বড় সুদৃশ্য নজর কাড়া সুতোর বাক্স। বাক্সটিতে রয়েছে হরেক রঙের সুতো, আর সেগুলি নিখুঁতভাবে গুটিয়ে রাখা। সুতোর বাক্সটির ঢাকনায় রয়েছে একটি বিশেষ ধরনের সূঁচ রাখার জায়গা, আর সেখানে বিভিন্ন ধরনের এবং মাপের অনেক সূঁচ রয়েছে। ঘরের ভিতরে আর কোথাও কোনো সন্দেহজনক কিছু চোখে পড়ল না ইন্সপেক্টর বক্সির। তিনি এবার মৃতদেহের কাছে এসে ভালো করে দেখতে লাগলেন খুঁটিয়ে খুঁটিয়ে। মালতী দেবীর মুখের দিকে তাকিয়ে তার বয়সের আন্দাজ করে একটু কপালে ভাঁজ পড়ল তার। বেশ গম্ভীরভাবে নিজের মনের মধ্যেই বিড়বিড় করে বললেন, দেখে তো মনে হচ্ছে মালতী দেবীর বয়স 38 থেকে 40 বছরের মধ্যে হবে। আর এনার মুখটা রক্তক্ষরণের ফলে ফর্সা মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। লম্বাটে, মাঝারি স্বাস্থ্য, সরু অথচ ফোলানো বাঁশির মতো নাক, আর অত্যন্ত পাতলা ঠোঁটের সাথে সরু জোড়া ভুরু। সব মিলিয়ে তিনি মোটামুটি সুন্দরী হলেও স্বভাবে যে একটু রুক্ষ ছিলেন সেটা বলে দিতে হয় না। হাত দুটো দেহের পাশে স্বাভাবিকভাবেই রাখা। এই দেখে বক্সি আবার বললেন, এরকম অবস্থাতে তো হাত দুটো গলার কাছে থাকার কথা, হয়তো আততাই এভাবে রেখে দিয়েছে মৃত্যুর পর। পায়ের কাছে এসে ভুরু কুঁচকে দৃষ্টিটা আরেকটু তীক্ষ্ণ করলেন বক্সি। আর এই পায়ের পাতা দুটো সামনের দিকে নেমে সোজা হয়ে যাওয়ার কথা, এত স্বাভাবিক থাকে কি করে? এই যে দাসবাবু, মৃতদেহটা ময়না তদন্তে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এই বলে ইন্সপেক্টর বক্সি বারান্দায় এলেন সবার সাথে কথা বলতে। উঠোনে এবং বাড়ির বাইরে পাড়ার লোকেদের ভিড় জমলেও কাউকেই উপরে আসতে দেওয়া হয়নি। ধীরেন্দার সাথে 3 ভাই বোন দাঁড়িয়ে আছে এক সারিতে। সকলের অত্যন্ত শান্ত আর নির্বিকার চেহারা কেমন একটা অস্বাভাবিক পরিবেশ তৈরি করেছে। বড় মেয়ে সৃজিতা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে MA করেছে। সারাটা দিনের বেশিরভাগ সময় তাকে বাড়ির বাইরেই থাকতে হয়। লম্বা ছিপছিপে শ্যামবর্ণা সৃজিতার চারিত্রিক দৃঢ়তা স্পষ্ট তার তুলনামূলক মোটা ঠোঁট আর শক্ত চোয়ালে। চোখ দুটো অত্যন্ত শান্ত, যা কিনা স্থির বুদ্ধির পরিচয় দেয়। ছোট মেয়ে আদ্রিতা ম্যাথমেটিক্স অনার্স, ফার্স্ট ইয়ার। মেধাবী হলেও নিজের বাস্তব বুদ্ধির পরিচয় দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি এখনো বোধহয়। তুলনামূলক বেঁটে, ফর্সা, বড় বড় চোখ আর গোল মুখ থেকে বলে দিতে হয় না যে সিঁড়িতে ওঠার সময় দেওয়ালে অনুকূলবাবুর ছবির পাশে যে ভদ্রমহিলার ছবি টাঙানো রয়েছে, এই মেয়েটি তারই। ছেলে রাতুল সব থেকে বড় হলেও চোখে মুখে শিশু সুলভ সারল্য মাখা। বড় ও ছোট 2 বোনের চেহারার সাথেই তার কিছু কিছু মিল রয়েছে। তাকে নাম জিজ্ঞেস করতেই সে নিজে থেকেই সব বলতে শুরু করে দিল। ছোটবেলা থেকেই আমার পড়াশোনায় বিশেষ মনোযোগ ছিল না। আমি বুঝে গিয়েছিলাম পড়াশোনা করেও বড় হয়ে টাকাই আয় করতে হবে। তার চেয়ে বরং ছোট থেকেই ব্যবসায় লেগে পড়া ভালো। প্রথমে 2-একটা ছোটখাটো ব্যবসা করার পর বর্তমানে আমি ইলেকট্রিক্যাল সামগ্রীর বড় ব্যবসায়ী বলতে পারেন। শিয়ালদা ফ্লাইওভারের নিচে আমার একটা ছোট্ট দোকানও আছে। পাইকারি এবং খুচরো সব ধরনের ব্যবসাই করে থাকি।
ঘরের যেখানে সেখানে নানা রকম কাজে ব্যবহার করা তারের টুকরো দেখে বুঝতে অসুবিধা হয় না যে সেগুলো দোকানের খুচরো কাজে বেঁচে যাওয়া অংশ। সেগুলো সম্পর্কে জিজ্ঞেস করাতে রাতুল উত্তর দিল, আমার প্রতিদিনই এরকম অনেক টুকরো বেঁচে যায়। এর থেকে কত বড় বড় টুকরো প্রতিদিন লোকেরা চেয়ে নিয়ে যায় তার ঠিক নেই। ইন্সপেক্টর বক্সি বুঝলেন যে আততায়ীর খুন করবার হাতিয়ার জোগাড় করতে বিন্দুমাত্র বেগ পেতে হয়নি, কারণ মালতী দেবীর গলায় যে তামার তারের টুকরোটা জড়িয়ে আছে সেটা যে রাতুলের ভাণ্ডার থেকে সংগ্রহ করা তাতে কোনো সন্দেহ নেই। এবার ডাক পড়ল ধীরেন্দার। ইন্সপেক্টর বক্সি ধীরেন্দাকে প্রশ্ন করলেন, মালতী দেবী কি নিঃসন্তান ছিলেন? আপনি কত বছর আছেন বাড়িতে? ধীরেন্দা আর প্রশ্নের অপেক্ষা না করে বলা শুরু করলো, আগে বাবু, আমি এসেছিলাম দিদি ভাই মানে অনুকূল বাবুর প্রথম স্ত্রী এবং এই 3 ছেলে মেয়ের মা বিভা দিদি ভাইয়ের সাথে বিয়ের অন্যতম যৌতুক হিসাবে। এই বাড়ির লোকেদের সেবা করাই আমার জীবনের ব্রত। এরা ছাড়া আমার এই জগতে আর কেউ নেই। মাত্র বছর 10 আগে যখন দিদি ভাই ক্যান্সারে পড়লেন তখন মালতী দেবী এসেছিলেন এই বাড়িতে দিদি ভাইয়ের নার্স হয়ে। একদিন সকালের দিকে যখন কেউ বাড়ি ছিল না, এমনকি আমিও কালীঘাটে পুজো দিতে গেছিলাম দিদি ভাইয়ের নামে ওই মালতী দেবীরই অনুরোধে। সেদিন বাড়ি ফিরে শুনলাম দিদি ভাইয়ের শরীর হঠাৎ করেই প্রচন্ড খারাপ হয়ে তিনি চলে গেছেন আমাদের সবাইকে ছেড়ে। অনুকূল বাবুও ততদিনে কেমন যেন বদলাতে শুরু করেছিলেন। যতটা ধাক্কা তার পাওয়া উচিত ছিল ততটা পেলেন না, বরং মনে হলো যেন এক প্রকার হাঁফ ছেড়ে বাঁচলেন। রাতারাতি সিদ্ধান্ত নিলেন মালতী দেবীকে তিনি বিয়ে করবেন ছেলে মেয়েদের দেখাশোনার জন্যে। অনুকূল বাবুর আর সন্তানের প্রয়োজন ছিল না, আর মালতী দেবীরও মনে হয় সন্তানের অভাব বোধ করেননি। তিনি বিপুল সম্পত্তি আর গয়না নিয়ে দিব্যি খুশি ছিলেন। বিয়ের পর অনুকূল বাবুর টাকা কামানোর নেশা আরো বেড়ে গেল। তিনি মোটা মাইনের চাকরির সাথে সাথে তেজারতি আর বন্ধকি কারবার শুরু করলেন। এই পর্যন্ত বলে যেন ধীরেন্দার সম্বিত ফিরল। সে মুখে গামছা চাপা দিয়ে বসে পড়ল বারান্দায় রাখা একটা চেয়ারে। বক্সি তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলেন তার চেহারার পরিবর্তন। বেঁটেখাটো শ্যামবর্ণ বেশ শক্ত চেহারার বছর 55 ধীরেন্দার বয়স যেন এক ধাক্কায় বেড়ে গেল বেশ কিছুটা। বুঝতে অসুবিধা হয় না যে এই পরিবারের সাথে সে গভীরভাবে জড়িয়ে আছে। ইন্সপেক্টর বক্সির চোখে যেন বিদ্যুৎ খেলে গেল। মালতী দেবীকে বিয়ে করাটা যে ধীরেন্দা মেনে নিতে পারেনি সেটা তার কথায় স্পষ্ট। কিন্তু তার জন্য কি সে খুন করতে পারে মালতী দেবীকে? তাহলে এত বছরে করেনি কেন? ইন্সপেক্টর বক্সি সৃজিতার দিকে তাকিয়ে জানতে চাইলেন, আচ্ছা, সৃজিতা দেবী সদর দরজা ছাড়া বাইরে যাবার কি আর কোনো রাস্তা আছে? না, সেভাবে তো আর কোনো দরজা নেই। তবে বাড়ির পিছনে একটা জমাদারের সিঁড়ি ছিল, তবে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েক বছর আগে। তবে একটা ছাদের থেকে অন্য ছাদে যাওয়া যায় স্বচ্ছন্দে। আচ্ছা, চলুন ছাদ থেকে একবার ঘুরে আসি। ছাদের সিঁড়ির দিকে পা বাড়ালেন ইন্সপেক্টর বক্সি। ছাদে উঠতেই দেখা গেল ছাদের দরজাটা হাট করে খোলা। রাতুলকে একটু অস্বস্তি বোধ করতে দেখা গেল। সে কাঁচুমাচু মুখ করে বলল, মানে হয়েছে কি, আসলে আমি রোজ রাতে ঘুমানোর আগে একবার ছাদে আসি সিগারেট খেতে। কখনো কখনো ভুল করে ছাদের দরজা খুলে রেখে চলে যাই। বাবা বেঁচে থাকতে এই নিয়ে বকা শুনতে হতো প্রতিদিনই। কাল হয়তো আমিই দরজাটা ভুল করে খোলা রেখে চলে গেছি। ছাদটা একটু দেখার উদ্দেশ্যে পা বাড়াতেই বক্সি দেখলেন প্রকাণ্ড ছাদের একটা দিকে টিনের ছাউনি দেওয়া এবং তার নিচে
আজে বাজে কাজের অকাজের জিনিস বোঝাই করা। কি নেই সেখানে? হুইল লাগানো বড় বড় মাছ ধরার ছিপ, লেচি লেচি সুতো, কিছুটা সাদা আর কিছুটা মাঞ্জা দেওয়া। একটা জায়গায় একটা পাম্প স্টোভ, কৌটো ভরা সাবু এবং কাঁচের গুঁড়ো রাখা, সঙ্গে বিভিন্ন রঙের শিশি। ইন্সপেক্টর বক্সি কিছু জিজ্ঞেস করার আগেই রাতুল বলে উঠল, আসলে আমি বিশ্বকর্মা পুজো এবং মকর সংক্রান্তির সময় ঘুড়ি, লাটাই এবং মাঞ্জা দেওয়া সুতোর ব্যবসা করি। তেমনি কালী পুজোর সময় বাজি ও দোলের সময় রঙের। যে কোনো উপায়ে টাকা আয় করার নেশাটা হয়তো আমার বাবার কাছ থেকেই পাওয়া। বক্সি দেখলেন ছাদে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে লাগানো দুটি বাঁশের গায়ে এখনো লেগে আছে কাচের গুঁড়ো মিশ্রিত সাবু, যা শুকিয়ে এতটাই শক্ত যে অন্য মনস্কতায় হাতও কেটে যেতে পারে। আশেপাশের সব বাড়িগুলি এতটাই কাছাকাছি যে একটু কষ্ট করলেই এক ছাদ থেকে অন্য ছাদে যাওয়া যায়, কিন্তু একটা বাড়ি এত কাছে যে ছাদের পাঁচিলে জোরে লাফ দিলেই অন্য ছাদে যাওয়া যায় আরামসে। আর ওই ছাদের গা ঘেঁষে রয়েছে একটি মস্ত বড় আম গাছ, যেটা থেকে খুব সহজেই ছাদে ওঠানামা করা যায়। বক্সি জিজ্ঞেস করে জানতে পারলেন যে ওই বাড়ির মালিকের নাম বিধান পাল। অগত্যা ডাক পড়ল বিধানবাবুরও। এমনিতেই পাড়ায় এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ায় তিনি আজ গরমাগরম খবরের আশায় অফিস থেকে ছুটি নিয়েছিলেন, সুতরাং তার সাথে দেখা করতে কোনো সমস্যা হলো না। বিধানবাবু আসার আগে বক্সি সৃজিতার কাছে জানতে চাইলেন, আচ্ছা সৃজিতা দেবী, এই বাড়িতে বাইরের লোকের যাতায়াত কেমন? এ বাড়িতে বাইরের লোক তেমন বেশি আসে না। আসলে মা পছন্দ করতেন না, আর বাবা মারা যাওয়ার পর বাইরের লোকের আসা তো এক প্রকার বন্ধই হয়ে গেছে প্রায়। ইতিমধ্যে বিধানবাবু এসে হাজির। রূপে গুণে তিনি একেবারেই উপযুক্ত বাঙালি কৌতূহলী প্রতিবেশীর উদাহরণ। তার উপরে মুখে একটি কৃত্রিম হাসি সেঁটে ভালো মানুষ সাজার বৃথা চেষ্টা করে চলেছেন। বক্সির প্রশ্নের একটাও ঠিকঠাক উত্তর দিলেন না বিধানবাবু। যেমন তার বক্তব্য অনুযায়ী উনি একেবারেই কৌতূহলী নন প্রতিবেশী সম্পর্কে। একটি বারের জন্য জানালা দিয়ে উঁকি মেরে দেখেন না যে মালতী দেবী কি করছেন, বা সৃজিতা কখন কলেজ থেকে ফিরল, বা মাঝে মধ্যে আড়িটাড়ি পাতারও তেমন কোনো স্বভাব নেই যে আদ্রিতা ফোনে কার সাথে কথা বলে, বা রাতুল কখন বাড়ি ফেরে। এরকম কোনো অভ্যেসই নাকি বিধানবাবুর নেই। তিনি যখন হাত নেড়ে কথা বলছিলেন তখন বক্সি খেয়াল করলেন যে তার বাঁ হাতের বৃদ্ধা এবং তর্জনীতে লাল ওষুধের টাটকা দাগ। বক্সি জিজ্ঞেস করলেন, আপনার আঙুল দুটোতে ওভাবে চোট লাগলো কিভাবে বিধানবাবু? আচমকা কথাটা শুনে প্রথমে একটু হকচকিয়ে গেলেন বিধানবাবু, তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, কাল কাল অফিস থেকে ফেরার সময় পেছন থেকে একটি রিক্সা এসে ধাক্কা দেওয়ায় পড়ে গিয়ে হাঁটুতে চোট লেগেছে স্যার। আরও দু একটা টুকিটাকি প্রশ্ন করে প্রয়োজনে আবার ডাক পড়বে একথা জানিয়ে বিধানবাবুকে ছেড়ে দিলেন ইন্সপেক্টর বক্সি। তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন, তারপর দৌড় মারলেন নিজের বাড়ির দিকে। বক্সি হাত ঘড়িতে 4টে বাজে দেখে নিয়ে সবার ঘরগুলো একবার দেখবেন বলে পা বাড়ালেন। কারোর ঘরে উল্লেখযোগ্য এমন কিছুই পাওয়া গেল না যা দৃষ্টি আকর্ষণ করে। রান্নাঘরে ঢুকে এদিক ওদিক দেখতে লাগলেন ভালো করে। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছানো। আজ সকালের চা পর্যন্ত হয়নি। ডাস্টবিনটা টেনে একটু উঁকি মেরে দেখলেন, তাতে সামান্য কিছু তরকারির খোসা এবং একটা ঘুমের ওষুধের খালি স্ট্রিপ ছাড়া আর কিচ্ছু পাওয়া গেল না। বক্সি ধীরেন্দাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মালতী দেবী কি রোজ ঘুমের ওষুধ খেতেন? আগে হ্যাঁ বাবু, উনি রোজ রাতে একটা করে ঘুমের ওষুধ খেতেন। এই অভ্যাসটা বহুদিনের। তিনি নিজে নার্স ছিলেন তো, তাই টুকটাক ওষুধ সম্পর্কে জানতেন আর নিজের প্রয়োজনে নিজেই ডাক্তারি করতেন। রান্নাঘরের আরেকটা কোণায় রাখা একটা তেপায়ার উপরে একটি ট্রেতে একটা ইসবগুলের কৌটো আর একটা ওষুধের বাক্স। তাতে নিত্য প্রয়োজনীয় খুব সাধারণ কিছু ওষুধের সাথে রয়েছে দুটো নতুন ঘুমের স্ট্রিপ। বক্সি সবাইকে নিয়ে এবার এসে ঢুকলেন মালতী দেবীর ঘরে। রাতুলকে বললেন, আচ্ছা রাতুল বাবু, আপনারা আলমারি খুলে চেক করেছেন তো যে সব ঠিক আছে কি না? না স্যার, আমরা কোনো জিনিসে এখনো হাত দিইনি। ও বেশ,
আচ্ছা সৃজিতা দেবী, এখানে কি কি থাকে জানেন নিশ্চয়? আসলে স্যার উনি আমাদের তেমন বিশ্বাস করতেন না, তাই টাকা পয়সা, দামি জিনিসপত্র অর্থাৎ গয়নাগাটি ইত্যাদি সবকিছু রাখতেন ব্যাংকের লকারে। আর এখানে থাকতো ওই জামা কাপড় আর বন্ধক রাখা কিছু দলিলপত্র, ব্যাস। বুঝলাম। আচ্ছা বেশ, রাতুলবাবু আপনি একটু আলমারিটা খুলে দেখে নিন তো যে সব ঠিক আছে কিনা। বক্সির নির্দেশে আলমারি খুলে রাতুল সব ঠিক আছে কিনা দেখতে গিয়ে বলল, আলমারিটা মনে হয় কেউ ঘাটাঘাটি করেছে। তারপর কাগজপত্র একটু দেখে নিয়ে ধীরেন্দাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ধীরেন্দা, বিধানবাবু কি দলিলটা ছাড়িয়ে নিয়ে গেছিলেন? তুমি কিছু জানো? কই না তো, দুদিন আগে এসে খুব কাকুতি মিনতি করেছিলেন বটে, কিন্তু মালতী দেবী তো রাজি হননি। বলেছিলেন 1 টাকাও কম দিলে তিনি দলিল ফেরত দেবেন না। বিধানবাবু তো চলে গেছিলেন মুখ কালো করে। বক্সি যেন এইবার একটা ঠিকঠাক মোটিভের সন্ধান পেয়েছে এমন একটা ভাব করে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলে সৃজিতাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মালতী দেবী কি দরজা খুলেই ঘুমোতেন? বাবা মারা যাওয়ার পর একদিন রাতে নাকি দুঃস্বপ্ন দেখে খুব ভয় পেয়েছিলেন, তারপর থেকে মা দরজা খুলেই শুতেন। এমন সময় হঠাৎ বক্সির ফোনটা বেজে উঠল। ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে বিকেল 5:30 বাজছে। বক্সি হ্যালো। বলার কয়েক সেকেন্ডের মধ্যেই চোখে মুখে একটা নিদারুণ কাঠিন্য দেখা দিল। মুখে শুধু একবার বললেন, হোয়াট? ঠিক আছে, আপনি কাজে এগোন, আমি আসছি। এরপর 4 জন কনস্টেবলকে বাড়িতে নজর রাখতে বলে বক্সি বেরিয়ে গেলেন। প্যাথোলজিস্ট ডক্টর বি.কে. সামন্ত পোস্টমর্টেম রিপোর্টটা বক্সির হাতে দিয়ে বললেন, আসুন মিস্টার বক্সি, এই আপনার পোস্টমর্টেম রিপোর্ট। মোটামুটি আমি যা বুঝতে পারলাম, মৃত্যুর সময় রাত 2টো থেকে 2:30টার মধ্যে। কিন্তু মৃত্যুর কারণ সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না। তার কারণ আপাত দৃষ্টিতে তামার তার দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে মনে করলেও মৃতদেহের শরীরে পাওয়া গেছে একাধিক ঘুমের ওষুধ, যা কিন্তু একজন দুর্বল মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট। তাছাড়া পাকস্থলীতে পাওয়া গেছে বেশ খানিকটা কাঁচের গুঁড়ো, যার ফলে পাচনতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে সাংঘাতিকভাবে, যা মৃত্যুর কারণ হতেই পারে। এছাড়া মেডুলা অবলাঙ্গাটাতে সুষুম্না শীর্ষকে খুব পাকা হাতে ছুঁচ ফোটানো হয়েছে, যার ফল নিশ্চিত মৃত্যু। অর্থাৎ কাঁচের গুঁড়ো, ঘুমের ওষুধ, ছুঁচ আর তামার তার, এই 4টে বস্তুকে ব্যবহার করা হয়েছে হত্যার হাতিয়ার হিসেবে। কিন্তু মৃত্যু যে কে আগে নিয়ে এসেছে সেটা ঠিক করা মুশকিল। তামার তারটাতে একাধিক আঙুলের ছাপ পাওয়া গেছে, এমনকি মালতী দেবীর হাতের ছাপও আছে। তার থেকেও বড় কথা, তারের যেটুকু অংশ গলার সাথে জড়িয়ে ছিল সেটুকু তার দিয়ে হত্যা করা সম্ভব নয়। অর্থাৎ হত্যার পর তার দুপাশ থেকে কেটে নেওয়া হয়েছে। পাচনতন্ত্রের অবস্থা অত্যন্ত খারাপ। ঘুমের ওষুধগুলো প্রায় সবটাই গলে গেছে, তাই ঠিক করে বলা মুশকিল এক্স্যাক্টলি কটা ট্যাবলেট হতে পারে। আর কাঁচের গুঁড়োর সাথে পাওয়া গেছে ইসবগুল। সম্ভবত ইসবগুলের সঙ্গে কাঁচের গুঁড়ো পেটে গেছে। তবে ওনার পাচনতন্ত্র থেকে এটা পরিষ্কার যে ইসবগুলো ওনার নিয়মিত খাদ্য তালিকায় ছিল। মোটামুটি এই। আর আরেকটা পয়েন্ট, মেডুলা অবলাঙ্গাটাতে চোট আনার জন্য যে ছুঁচ ব্যবহার করা হয়েছিল সেটা কিন্তু অত্যন্ত সাধারণ এবং প্রত্যেকটা গৃহস্থ পরিবারে সহজলভ্য। বুঝতে পারলেন? বক্সি এবার টেবিলের ওপর সজোরে একটা চাপড় মেরে বললেন,
হাত আর পায়ের পজিশন দেখেই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু এত সাংঘাতিক কিছু আমি কল্পনাই করতে পারিনি। কেন এত নৃশংসতা? একটা মানুষকে এতবার করে বিভিন্ন পদ্ধতিতে হত্যা করার চেষ্টা করা হলো কেন? আমার মনে হয় এত কিছু করা হয়েছে শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য, ব্যাস। এত ঠান্ডা মাথায় পরিকল্পনা করা হয়েছিল পুরো ঘটনাটা। আমার মনে হয় না অফিসার, এই ফরেন্সিক রিপোর্ট আপনাকে খুব বেশি সাহায্য করতে পারবে। বক্সি থানায় এসে 5 জনের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে নিয়ে গেলেন মালতী দেবীর বাড়ি। ঠিক করে নিলেন আরও কিছুটা তদন্ত না এগোনো পর্যন্ত মৃতদেহ সৎকারের অনুমতি দেবেন না। পথেই একবার রাতুলের দোকানের দিকে গেলেন বক্সি। আজকের দোকান বন্ধ থাকায় আশেপাশের সকলকে জিজ্ঞেস করে রাতুল সম্পর্কে যা জানতে পারলেন তাতে কোনো দিক থেকেই তাকে খুনি মনে করার যোগ্য বলে মনে হয় না। এই এলাকায় তার কাজের দিক থেকে এবং মানুষ হিসাবে অত্যন্ত সুনাম। প্রতিবেশী দোকানদারদের মতে রাতুলের মতো নিরীহ সাদাসিধে ছেলে এই যুগে পাওয়া মুশকিল। শুধু 2 বোনই নয়, বাবা এবং বিমাতা মালতী দেবী আর ধীরেন্দা প্রত্যেকের প্রতি সে অত্যন্ত দায়িত্বশীল। তার ভীতু স্বভাবকে কেন্দ্র করে বিভিন্ন রকমের গল্প আশেপাশের সকলের সময় কাটানোর একটা আনন্দদায়ক আলোচ্য বিষয়। বক্সির চিন্তা আরও গভীর হলো। মনে মনে বিড়বিড় করে বলতে লাগলেন, রাতুলকে যদি সন্দেহের তালিকা থেকে সরিয়ে রাখা হয় তাহলে যে 4 জন থাকছে তার মধ্যে যার উপরে এসে সন্দেহটা ঘনীভূত হয় সে হলো বিধানবাবু। তার একটা জোরালো মোটিভ আছে, কিন্তু পরের বাড়িতে গিয়ে এতগুলো কাণ্ড একার হাতে করা কি সম্ভব? মনে তো হয় না। নাকি তিনি আরো লোক নিয়ে এসেছিলেন সঙ্গে? এদিকে আদ্রিতার একার পক্ষে কোনো মতেই সম্ভব নয় এসব করা। আবার যদি ধরেই নিই যে সে সৃজিতার সাথে মিলে এসব কিছু করেছে, তাহলেও কি সম্ভব এমন একটা দুঃসাহসিক নিখুঁত প্ল্যান করে কার্যসিদ্ধি করা? বক্সি আবার ডেকে পাঠালেন বিধানবাবুকে। আবার ডাক পড়েছে শুনে বিধানবাবুর বাথরুমে যাতায়াত বেড়ে গেল। উনি এক প্রকার কেঁদে ফেলেন আর কি। বক্সি বিধানবাবুকে প্রশ্ন করলেন, আপনার দলিলটা এখন কোথায় বিধানবাবু? প্রশ্ন শুনেই বিধানবাবু হাউমাউ করে কেঁদে ফেললেন। বক্সির সামনে হাত জোড় করে বললেন, বিশ্বাস করুন স্যার, আমি কাল যখন এসেছিলাম দলিলটা চুরি করতে, তখন মালতী দেবী আর বেঁচে ছিলেন না। বছর 2 আগে অনুকূল বাবুর কাছ থেকে বিশেষ প্রয়োজনে দলিল বন্ধক রেখে মাত্র 50,000 টাকা ধার নিয়েছিলাম, কিন্তু উনি কি হিসেবে জানি না 2 বছরে এই টাকার সুদের পাহাড় তৈরি করেছিলেন আমার সামনে। বিশ্বাস করুন স্যার, 10 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, একেবারেই নেই। অনুকূলবাবু মারা যাওয়ার পর মালতী দেবীর কাছে 1 লাখ টাকার পরিবর্তে দলিল ফেরত চেয়েছি বহুবার, কিন্তু উনি ছিলেন অনুকূলবাবুর থেকেও বেশি পয়সা পিচাস। তাই ওটা চুরি করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। অনুকূলবাবু বেঁচে থাকতে রাতুলকে মাঝে মাঝেই রাত্রিবেলা ভুল করে ছাদের দরজা খুলে রাখা নিয়ে বকাবকি করতেন, সেটা আমি জানতাম। তাই সেদিন মালতী দেবী আমায় ফিরিয়ে দেওয়ার পর আমি ঠিক করলাম রোজ নজর রাখবো, সুযোগ বুঝেই দলিলটা চুরি করব। আর সেই মতোই কাল যখন রাতুল ছাদে এলো, আমি নজর রেখেছিলাম ওর ওপর। দেখলাম রাতুল অন্যমনস্কভাবে দরজার খোলা রেখেই নেমে গেল নিচে। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম দেখবার জন্য যে ও আবার ফিরে আসে কিনা দরজা বন্ধ করতে, কিন্তু ও আর এলো না। সৃজিতা ও অদ্রিতা অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করে, তাই সবাই ঘুমিয়ে যাওয়ার পর রাত 3টে নাগাদ ছাদ টপকে এ বাড়িতে এলাম। তারপর সোজা ঢুকে গেলাম মালতী দেবীর ঘরে। মনে মনে ভয় ছিল দরজা ভেতর থেকে বন্ধ থাকে কিনা, কিন্তু ওনার ভয় পাওয়ার ঘটনাটা মোটামুটি পাড়ার সবাই জানে। আর সেই থেকে উনি যে দরজা খুলে ঘুমন সে খবরও কারোর অজানা নেই। আলতো করে ঠেলা মারতেই খুলে গেল দরজা। মালতী দেবীর বালিশের তলায় হাত দিয়ে চাবি বের করতে গিয়ে চটচটে কি যেন একটা হাতে ঠেকলো। ঘুমের ওষুধ খেয়ে ঘুমোয়, তাই ঘুম ভাঙার ভয় ছিল না,
কিন্তু হাতে কি লাগলো সেটা জানার জন্য একটুখানি আলোতে গিয়ে দেখতেই আমার হৃৎপিণ্ডটা উঠে এলো গলার কাছে। বিশ্বাস করুন স্যার, ভয়ঙ্কর কিছু একটা হয়ে গেছে সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু সেদিকে তাকানোর সাহস আমার ছিল না। কোনো রকমে মাথা ঠান্ডা করে দলিলটা নিয়ে পালানোটাই বুদ্ধিমানের কাজ মনে করলাম। কিন্তু এমনভাবে গা হাত পা কাঁপছিল যে চাবি দিয়ে আলমারি খুলতে সময় লাগলো অনেকটা। অন্ধকারে খানিকটা হাতকানোর পর দলিলটা পেলাম। তারপর সেটা নিয়ে পালাতে গিয়েই তাড়াহুড়ো করে যখন লাফ দিয়েছি এই ছাদ থেকে ওই ছাদে, তখনই পড়ে গিয়ে হাঁটুটা গেল কেটে। বক্সির বিচক্ষণতা বিধানবাবুর সত্যতা যাচাই করতে ভুল করল না। তার লঘু অপরাধে কি শাস্তি হবে তাই নিয়ে পরে ভাবা যাবে, তখনকার মতন তিনি ছেড়ে দিলেন বিধানবাবুকে। কিন্তু বিধানবাবুর কথা থেকে দুটো সত্য প্রমাণিত হলো। 1, মালতী দেবী ঘুমের ওষুধ খেতেন নিয়মিত। 2, রাতুল ছাদের দরজা সম্বন্ধে যা বলেছে তাও সত্যি। তাহলে বক্সি অনেকক্ষণ আগেই সুতোর বাক্সটা পাঠিয়ে দিয়েছিলেন ফরেন্সিকে। বাড়িটা আরও একবার খুব ভালো করে ঘুরে দেখলেন তিনি, কিন্তু কিছুই পাওয়া গেল না তেমন সন্দেহজনক। ধীরেন্দাকে এক গ্লাস জল আনতে বলে আবার গিয়ে বসলেন জিজ্ঞাসাবাদের জন্য। এই প্রথমবার বক্সি খেয়াল করলেন যে ধীরেন্দার ডান পাটা একটু টেনে টেনে হাঁটে এবং সে গ্লাসটাও নিয়ে আসছে বাঁ হাতে। বক্সির চোখে কৌতূহল দেখে সৃজিতাই বলল, আমার মা মারা যাওয়ার পর ধীরেন্দা বড় সড়ো একটা আঘাত পায়, আর তখনই হয়তো ছোটোখাটো একটা স্ট্রোক হয়ে গিয়েছিল। তারপর থেকেই ধীরেন্দার ডান হাতটা পক্ষাঘাতের শিকার। বক্সির জল খেতে খেতে মনে মনে ভাবলেন, তার মানে ধীরেন্দার পক্ষেও এসব একা করা সম্ভব নয়। বক্সির পরবর্তী প্রশ্ন অনুকূলবাবুর মৃত্যু সংক্রান্ত। তিনি কিভাবে মারা গিয়েছিলেন জানতে চাওয়ায় রাতুল বলল, আশ্চর্যজনকভাবে সেদিন আমরা কেউ বাড়ি ছিলাম না স্যার। আমি দোকানে, 2 বোন কলেজে, আর ধীরেন্দা গেছিল উকিল আর এলআইসি এজেন্টের কাছে। বাবা তাদের দুজনকেই একসাথে ডেকে পাঠিয়েছিলেন। তারা দুজনেই পরের দিন বিকেলে আসার সময় দিয়েছিল, কিন্তু ধীরেন্দা বাড়ি ফিরেই শোনে যে বাবা নাকি ছাদের সিঁড়ি থেকে নামার সময় পা পিছলে পড়ে গিয়ে মাথায় সাংঘাতিক চোট পেয়ে তক্ষুনি মারা গেছে। আমরা কেউই কিছু করতে পারিনি, আমাদের হাতে কিছুই ছিল না। এই বলে রাতুল হাত দিয়ে চোখ মুছতে লাগলো। বক্সি যেন হঠাৎ একটা আলোর সন্ধান পেয়ে জানতে চাইলেন, আচ্ছা বেশ, এবার আপনাদের স্থাবর অস্থাবর সম্পত্তির সম্বন্ধে বলুন। সৃজিতা তৎক্ষণাৎ মালতী দেবীর আলমারি খুলে সমস্ত দলিল এবং কাগজপত্র এনে হাজির করল বক্সির সামনে, যাতে রয়েছে আরও কিছু বন্ধকি দলিল, যেগুলো সম্পর্কে এদের ভালো করে কিছুই জানা নেই। কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে ক্রমশ বক্সির মুখে পরাজয়ের ছাপ স্পষ্ট হতে লাগলো। এই যে বিরাট বড় ক্ষতি, মালতী দেবীর মৃত্যুতে তো আপনারা প্রায় পথে বসতে চলেছেন। ব্যাংকের সমস্ত টাকা পয়সা মালতী দেবীর নামে, এবং তার অবর্তমানে সব যাবে আশ্রয় অনাথ আশ্রমে। এমনকি 3 ভাই বোনের নামে মোটা টাকার এলআইসি করা, যেগুলো নমিনি মালতী দেবী। অর্থাৎ আপনাদের অকাল মৃত্যুর পর সমস্ত টাকা পয়সা পাবেন মালতী দেবী। কি আশ্চর্য! এমন অদ্ভুত ব্যাপার দেখে মালতী দেবী সম্পর্কে বক্সির ধারণা খানিকটা পরিষ্কার হলো। ধীরেন্দা বলল, একটু বেশি বয়সে অমন অল্প বয়স্কা মেয়ে বিয়ে করে অনুকূলবাবুর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছিল। এসব কিছুই চলছিল মালতী দেবীর কথায়। শেষের দিকে হয়তো তার মোহভঙ্গ হয়েছিল। তিনি ঠিক করেছিলেন উইল এবং টাকা পয়সার নমিনির ক্ষেত্রে কিছু পরিবর্তন করবেন। তাই সেদিন ডেকে পাঠিয়েছিলেন উকিল বাবু আর এলআইসি এজেন্টকে, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। হঠাৎ ইন্সপেক্টর বক্সি ধীরেন্দাকে প্রশ্ন করে বসলেন যে, আপনাদের কি মনে হয়, বিভা দেবী এবং অনুকূলবাবুর মৃত্যুর জন্য কি মালতী দেবী দায়ী? ধীরেন্দা এবারে সোজা হয়ে বসে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে চোয়ালটাকে শক্ত করে বলল, মনে হওয়াতে কি এসে যায় দারোগা বাবু, আমাদের হাতে যে কোনো প্রমাণ ছিল না।
ধীরেন্দার শেষ কথাগুলো বক্সির মাথায় ঘুরতে থাকলো চক্রাকারে। সম্বিত ফিরল, ফোনটা বেজে ওঠায়। ফরেন্সিক ল্যাব থেকে ফোন এসেছে। তাদের বক্তব্য, একাধিক সূঁচে বাড়ির প্রত্যেকের রক্তের নমুনা পাওয়া গিয়েছে। বক্সি একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের হেরে যাওয়ার অনুভূতিটা খানিকটা কম করল। সে বুঝতে পারল যে এই সুপরিকল্পিত চক্রান্তের রহস্য ভেদ করা হয়তো তার পক্ষে সম্ভব নয়, কিন্তু তবুও এই হারের মধ্যে কোথাও না কোথাও যেন একটা জিতে যাওয়ার আনন্দ অনুভব করল বক্সি। মালতী দেবীর হয়তো এটাই প্রাপ্য ছিল। সত্যিই তো, প্রমাণ ছাড়া যে আইনের হাত পা বাঁধা। মালতী দেবী বেঁচে থাকলে এভাবেই একে একে বাড়ির প্রত্যেকে তার শিকার হতো নিঃসন্দেহে। ইন্সপেক্টর বক্সির আনা অ্যারেস্ট ওয়ারেন্ট কোনো কাজে লাগলো না, কারণ তার কাছে একটিও প্রমাণ নেই যা থেকে তিনি এই 4 জনের একজনকেও অ্যারেস্ট করতে পারবেন। তাও অন্তত কিছুদিন চেষ্টা চালাতে হবে, যতদিন এদের সব ঠিক না হচ্ছে। বক্সি যখন মৃতদেহ সৎকারের অনুমতি দিয়ে বাড়ি থেকে বেরোচ্ছে, তখন 3 ভাই বোন ধীরেন্দার সাথে এগিয়ে এলো সদর দরজা পর্যন্ত। বক্সির চোখে আজ অন্য চমক। তিনি একদিকে যেমন আইনের পূজারী, অন্যদিকে অপরাধ এবং অপরাধীর পরম শত্রু। মালতী দেবী তো কম অপরাধী ছিলেন না, তা সত্ত্বেও আইন তার কিছুই করতে পারেনি। এটাই হয়তো তার উপযুক্ত শাস্তি। তাই তার চোখে মুখে খানিকটা পরিতৃপ্তির ছাপ, আর এই 4 জনের চোখে কৃতজ্ঞতার দৃষ্টি। কিছু প্রশ্নের উত্তর এখনো বক্সির অজানা। দিন রাত্রি সব কাজের মধ্যেও সব সময় মাথায় ঘুরছে সেগুলো। উত্তর না পেলে সে শান্তি পাবে কি করে? 3 দিন পর বেনারসের দশাশ্বমেধ ঘাটে বিভাদেবী এবং অনুকূলবাবুর অস্থি বিসর্জন দেওয়ার পর ধীরেন্দা, রাতুল, সৃজিতা এবং আদ্রিতা ঘাটে বসে আছে চুপচাপ। যদিও পাড়ার লোক জানে অপমৃত্যুর কারণে মালতী দেবীর শ্রাদ্ধ শান্তি এবং অস্থি বিসর্জনের উদ্দেশ্যে বেনারসে আগমন। ধীরেন্দা আনমনে বলে উঠল, দিদি ভাই সেই যখন ছোটবেলায় আমায় বাঁচিয়েছিল জলে ডোবা থেকে, নিজে সাঁতার না জেনেও ঝাঁপিয়ে পড়েছিল একটা চাকরের ছেলেকে বাঁচাতে। সেদিনই ঠিক করে ফেলেছিলাম এ জীবনটা দিদি ভাইয়ের জন্য উৎসর্গ করব, কিন্তু শেষ রক্ষা করতে পারিনি। দিদি ভাই প্রায় সুস্থ হয়ে উঠেছিল। ডাক্তারবাবু বলেছিল অপারেশন ভালো হয়েছে, এখনো সে বাঁচবে অনেক দিন। আমি ভেবেছিলাম আর কদিন বাদে দিদি ভাইকে নিয়ে মন্দিরে পুজো দিতে যাব, কিন্তু মালতী সেদিন জোর করে আমায় পাঠিয়ে দিলেন বাড়ির বাইরে। একটিবারের জন্য যদি ওর অভিসন্ধি বুঝতে পারতাম, তাহলে আর। ধীরেন্দার চোখে জল চলে এলো কথাগুলো বলতে বলতে। রাতুল ওর কাঁধে হাত রেখে বলল, কেঁদো না ধীরেন মামা, কেঁদো না। আমিও চোখের সামনে যেভাবে বাবার মাথাটা খারাপ হতে দেখেছিলাম, আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না, আর সহ্য করতে পারছিলাম না। আমি বুঝে গেছিলাম অনেক আগেই ওই মালতী টাকার লোভে আমাদের প্রাণ নিতেও দ্বিধাবোধ করবে না। তাই পড়া ছেড়ে লেগে পড়লাম টাকা কামানোর দৌড়ে। ভেবেছিলাম কিছু টাকা পয়সা জমিয়ে তোমাদেরকে নিয়ে বেরিয়ে আসবো এই বাড়ি থেকে। যতদিন না সেটা সম্ভব হচ্ছে, ততদিন মালতীর হাতে টাকা গুঁজে দিয়ে তার ভালো নজরে থাকার চেষ্টা করেছিলাম আমি। বাইরের লোকজন ভাবতো আমায় বোধহয় সে একটু ভালো চোখেই দেখে, আসলে টাকাটাই তার কাছে শেষ কথা। কলেজ ছেড়ে দিলেও পড়াশোনার ইচ্ছেটা ছাড়তে পারিনি। তাই দোকান বন্ধ করার পর প্রতিদিন 2 ঘন্টা লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে। সেসব বিষয়ে যে কোনোদিন এভাবে কাজে আসবে সেটা ভাবিনি। নিজের হাতে এক মুঠো ঘুমের ওষুধ আর কাঁচের গুঁড়ো ইসবগুলোর সাথে খাওয়াবো বলে গত 3 মাস যাবৎ রাশি রাশি টাকার বিনিময়ে তার প্রতি যত্নশীলতা প্রকাশ করার জন্য অনেক বিষ পান করে এই বিশ্বাসটা অর্জন করতে হয়েছে আমায়।
পাছে ওই কাল নাগিনী ওই দুটো আঘাত সামলে ওঠে। সেই ভয়ে মেডুলা অবলাংটায় আঘাত করতে হলো আমায়। যেদিন একটা জেল ফেরত আসামির সাথে আমার বিয়ে ঠিক করে তার হাতে আমায় হত্যা করিয়ে বিমার সমস্ত টাকা আত্মসাৎ করবে ভেবেছিল, সেদিন হয়তো বাবার কানে কোনোভাবে কথাটা যাওয়ায় তিনি খানিকটা ধরতে পেরেছিলেন মালতীর চক্রান্ত, আর তাই উকিল আর LIC এজেন্টকে ডেকে পাঠিয়েছিলেন কাগজে কোনো রদবদল করবেন বলে। কিন্তু তার আগেই শেষবারের মতন বিধানবাবুর স্ত্রী দুজনকে একসাথে দেখেছিল ছাদে। মালতীর একটা ধাক্কাই হয়তো যথেষ্ট ছিল বাবার জন্য। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা ছিল মালতীকে ভয় দেখানো। ছোটবেলা থেকেই ধীরেন মামার মুখে শুনে এসেছি আমাকে দেখতে ঠিক মায়ের মতো। হঠাৎ একদিন একটা সিনেমা দেখতে দেখতে বুদ্ধিটা মাথায় খেলে গেল। মায়ের শাড়ি পরে মার মতো সেজে মালতীর ঘরে ঢোকার আগেই লুকিয়েছিলাম ঠিক ওর খাটের তলায়। তোমাদেরকে যদি আগে সেটা বলতাম তাহলে হয়তো অভিনয়টা ঠিকঠাক করতেই পারতাম না, হাসি পেয়ে যেত। মাঝরাতে যখন ওর বুকের ওপর চেপে বসে মুখটা মুখের কাছে এনে বলেছিলাম, আমার মৃত্যুর জন্য কে দায়ী? হ্যাঁ, কর্তামশাইকে সিঁড়ি থেকে কে ধাক্কা দিয়েছে? হ্যাঁ, তুই কি ভেবেছিস পার পেয়ে যাবি? তোকে আমি ছেড়ে দেব? ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। বিশ্বাস করো, ওর মুখটা তখন দেখার মতো ছিল। এই বলে হাসতে লাগলো আদ্রিতা। কিছুক্ষণ পর হাসি থামিয়ে ধীরেন্দাকে বলল, কিন্তু মামা, একটা কথা বলো আমায়, দাদার পদ্ধতিতে অব্যর্থ মৃত্যু ছিল ওটা, তার সত্ত্বেও অত নৃশংস হওয়াটা কি খুব জরুরি ছিল? ছিল রে মা, ছিল। অত শান্তির মৃত্যু যে ওর প্রাপ্য নয়। মালতী অত শান্তিতে মরলে আমি যে মরেও শান্তি পেতাম না। এটা ঠিক যে আমি আমার ক্ষোভটা প্রকাশ করেছি ওর মৃতদেহের ওপর, কিন্তু কিন্তু তাতেও যে শান্তি পেয়েছি তা তোরা বুঝবি না। ডান হাতটা কমজোরি হয়ে গেলেও এই 10 বছরে বাঁ হাতে সব কাজ করে তার শক্তি বেড়ে গেছে অনেক গুণ। জানলায় তারের এক প্রান্ত বেঁধে গলায় পেঁচিয়ে আর এক প্রান্ত বড়শির কপি কলের সাহায্যে গোটাতে খুব বেশি শক্তি খরচা করতে হয়নি। হ্যাঁ, মনে করে জানলার রডে কাপড় বেঁধে নিয়েছিলাম, নইলে হয়তো রডে যে দাগ পড়তো তা থেকে বক্সির সন্দেহ হতো। আমি চাইনি তোমরা কেউ এই নৃশংসতার ভাগীদার হও। তাই তোমরা সবাই নিজের ঘরে চলে গেলে ওই কাজটা আমি একাই করি। ভয় পাচ্ছিলাম বিধান বাবুকে নিয়ে। উনি যেভাবে সারা দিন রাত উঁকি মারতে থাকেন, পাছে কিছু দেখে ফেলেন। কিন্তু হয়তো ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন, তাই সেদিন বিধানবাবুর নজর ছিল তোমাদের 3 জনের জানালায়। সে অপেক্ষা করছিল তোমাদের ঘুমোনোর। ইন্সপেক্টর বক্সি আমার বাঁ হাতের শক্তি আন্দাজ করতে পারেননি। আসলে যাতে ওনার নজর না পড়ে তাই এক মুহূর্ত গামছাটা হাত ছাড়া করিনি। আর আমার সৃজিতা মাও সদা সতর্ক ছিল সেই ব্যাপারে। সব কাজেই আমার আগে নিজেই এগিয়ে গেছে আমাকে আড়াল করার জন্য। তদন্ত একটা নতুন মোড় নিয়েছে।
বন্ধকি দলিলের মালিক এবং নমিনি করা অনাথ আশ্রমের বিষয়ে বিশেষ খোঁজখবর নেওয়া হচ্ছে। পুলিশ মহলে বিশ্বাস অপরাধীর প্রধান মূল এখানে কোথাও পাওয়া যাবে। কোনো রকম অপরাধ সমর্থনযোগ্য নয়, কিন্তু কিছু কিছু মানুষ বেঁচে থেকে আরও অনেক মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কখনো কখনো হয়তো একটু অন্যভাবে ভাবতে হয়।